কিছুক্ষণ পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার ইঙ্গিত, সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 13টি সমঝোতা স্মারক সই। রাজনীতির চেয়ে অর্থনীতিকে গুরুত্ব দিতে চায় বিএনপি সরকার, মত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। গণভোট ইস্যুতেই বিরোধীদের অনাস্থা জনগণকে দিচ্ছে একতরফা বার্তা। ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে, বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা সেটা হয়নি। পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ছাড়ালো 250। সহায়তা দিচ্ছে বিভিন্ন দেশ। মার্কিন নিষেধাজ্ঞায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্য বিভাগের জরিপের তথ্য, এডিস মশার লার্ভা পাওয়ায় 8টি ওয়ার্ড হটস্পট, হাসপাতালে আলাদা কর্নার। রংপুর বিভাগে মাদকের ভয়াবহ থাবা, সীমান্ত পেরিয়ে অবাধে আসছে মরণ নেশা। কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে আহত স্কুল ছাত্রকে আনা হয়েছে ঢাকায়। পবিত্র আশুরায় নানা আনুষ্ঠানিকতায় কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করছেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। হোসনি দালান থেকে বের হবে তাজিয়া মিছিল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানিকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইকুয়েডর। ম্যাচের মাত্র 2 মিনিটেই লেরোই সানের গোলে লিড নেয় জার্মানি। এরপর 9 মিনিটের মাথায় গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ও জার্মান ডিফেন্স পরাস্ত করে ইকুয়েডরকে সমতায় আনেন নিলসন আঙ্গোলো। 1-1 গোল সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণে যায় জার্মানি, তবে 77 মিনিটে জার্মান সমর্থকদের স্তব্ধ করে জালে বল জড়ান গঞ্জালো প্লাতা। তাতে নিউ জার্সিতে লিড নেয় ইকুয়েডর। শেষ পর্যন্ত 2-1 জয়ে রাউন্ড অফ 32-তে রাখল দলটি। অপরদিকে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল জার্মানি। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল আইভরি কোস্ট। ই গ্রুপের শেষ ম্যাচে কুরাসাওকে 2-0-তে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল টানা 3 বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নেওয়া আফ্রিকান দেশটি। ম্যাচের 7 মিনিটেই গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন পেপে। প্রথমার্ধে 1-0-তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় আইভরি কোস্ট। 64তম মিনিটে বাঁ পায়ে দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন পেপে। শেষ পর্যন্ত সহজ জয়ে গ্রুপ পর্বের বাধা পেরোয় আইভরি কোস্ট। আর 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে বিদায় নিল প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে আসা কুরাসাও। তিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল নেদারল্যান্ডস। ম্যাচের 3 মিনিটে লিড নেয় নেদারল্যান্ডস। ডান দিক থেকে ডেঞ্জেল ডামফ্রিজের গোল মুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস কিহিরি। 7 মিনিটে ভার্জিল ফন ডায়েকের অ্যাসিস্টে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধে 2-0-তে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে 54 মিনিটে ব্যবধান কমায় তিউনিসিয়া। কর্নারে বক্সে লাফিয়ে হেড থেকে গোল করেন হাজেম মাস্তোরে। যদিও 8 মিনিটের ব্যবধানে ইয়ান পল ফন হেকের গোলে 3-1 এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া। সহজ জয়ে মাঠ ছাড়ে অরেঞ্জরা। তাতে গ্রুপ পর্বে তিউনিসিয়ার বিদায় রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্রয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জাপান। নকআউট পর্বে সামুরাই ব্লুদের প্রতিপক্ষ ব্রাজিল।
প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের 56 মিনিটে দাইজেন মাইদার গোলে লিড নেয় জাপান। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে সুইডেন। 6 মিনিট পর অ্যান্টনি এলাঙ্গার গোলে সমতা ফেরায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে গতিময় বাঁকানো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এলাঙ্গা। শেষ পর্যন্ত দু দলের কেউই আর গোলের দেখা না পেলে 1-1 সমতায় নিষ্পত্তি হয় ম্যাচের। তাতে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে জাপান, আর 4 পয়েন্ট নিয়ে 3 থেকে নকআউটে পা দিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে জাপানের প্রতিপক্ষ এখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কথা দিয়ে কথা রাখল না টিম আর্জেন্টিনা। বেস ক্যাম্প কানসাস সিটি ছেড়ে প্রথমবারের মতো ডালাসে অনুশীলনের কথা থাকলেও শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত বদল আলবিসেলেস্তাদের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এমন খবর ভেসে বেড়াচ্ছে দেশটির গণমাধ্যমে। এদিকে জর্ডানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও খেলবেন লিওনেল মেসি, তবে একাদশে আসবে বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনা দলের খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মুজলে বিন তারেক। নিজের ৩৯তম জন্মদিনটা এত মধুর হবে সেটা হয়তো খোদ লিওনেল মেসির ভাবনাতেও ছিল না। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ শেষে নিজে উঠছে তার দল আর্জেন্টিনা। সর্বোচ্চ 5 গোল করে গোল্ডেন বুটে দৌড়ে আছেন শীর্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট স্টেজে আগেই পা রেখেছে আলবিসেলেস্তারা। জর্ডানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও অনুশীলনে বেশ সিরিয়াস এলেমপ্লেন। জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষে আগের মতোই ঘাম ঝরালেন সতীর্থদের সঙ্গে। কোচ স্কালোনি ইঙ্গিত দিয়ে রেখেছেন এই ম্যাচে একাদশে আসবে বড় সড় পরিবর্তন। তাই সবার মনে প্রশ্ন, পরিবর্তনের তালিকায় থাকবে কি মেসির নাম? থাকবেন কি শুরুর একাদশে, নাকি খেলবেন বিকল্প হিসেবে? আর্জেন্টিন গণমাধ্যমের খবর সেই সম্ভাবনা খুবই কম। দলের সেরা অস্ত্রকে রেখেই একাদশ সাজাবেন স্কালোনি, যার বড় কারণ গোল্ডেন বুটের রেসে যেন পিছিয়ে না পড়েন ফুটবল জাদুকর। তবে জর্ডানের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা 7 ফুটবলারকে, যার মধ্যে আছেন জিওভান্নি, নিকোপাস, সিমিওনে, লোপেজ, বার্কো, গোলরক্ষক রুল্লি ও মুসা। তবে আক্রমণ ভাগে শুরুর একাদশে হুলিয়ান আলভারেজের খেলা এক প্রকার নিশ্চিত। ডিফেন্সে রোমেরোর জায়গায় ওতামেন্দি, মলিনার পরিবর্তে ফিরতে পারেন মন্টিয়েল। মাঝ মাঠে পরীক্ষিত ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ত্রয়ীকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি। জিওভান্নি, পারদেসদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ হতে পারে জর্ডান ম্যাচ, আর মেসির পরিবর্তে মাঠে নামতে মুখিয়ে নিকোপাস। বিশ্বকাপে প্রথমবারের মতো কানসাস সিটি ছেড়ে অন্য কোনো শহরে অনুশীলন করার কথা ছিল আর্জেন্টিনার, যেটি ডালাসে তারা প্রথমবারের মতো অনুশীলন করবে ম্যাচের আগের দিন। কিন্তু আর্জেন্টিন গণমাধ্যমের খবর সেই সম্ভাবনাও নাকি ক্ষীণ। এই সিদ্ধান্ত নাকি পরিবর্তন আসতে যাচ্ছে, অর্থাৎ কানসাস সিটিতে অনুশীলন শেষ করে শুধুমাত্র ম্যাচের আগের দিন প্রি ম্যাচ কনফারেন্সে অংশ নেবে আর্জেন্টিনার দল, তারপর সরাসরি ম্যাচ খেলতে মাঠে নেমে যাবে। মুজলে বিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। চীন সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই। এই মুহূর্তে বেজিং থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকটি কখন শুরু হতে পারে এবং এই আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে, জানতে চাই বিস্তারিত। ধন্যবাদ। মূলত শি জিনপিং বৈঠকটি আরও আধা ঘন্টা পর শুরু হবে। স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ সেই বৈঠকটি শুরু হবে এবং যার ফলে এখন মূলত ন্যাশনাল কংগ্রেস পিপলস স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান, তার সঙ্গে বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রী, এবং সেই বৈঠক এরই মধ্যে চলছে এবং সেই বৈঠকে এবং আরও একসঙ্গে কীভাবে কাজ করতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর শি জিনপিং এর সঙ্গে যে বৈঠক, সেটি বেশ আলোচিত বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত সাহায্য এবং সেই সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে চীনের রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং সেই সঙ্গে আপনি জানেন গতকাল 13টি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে বৈঠকে 1টি বা 2টি সমঝোতা স্মারক চুক্তি হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে, এটি এখনো নিশ্চিত নয়। তবে সেই বৈঠকে মূলত বাংলাদেশের এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সম্পর্কে
বৈঠকে চীনের প্রেসিডেন্টকে ব্রিফ করা হবে এবং সেই সঙ্গে চীনের সহযোগিতা চাওয়া হবে, যেন চীন বাংলাদেশে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন এবং সেই সঙ্গে চীন বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় প্রকল্প সামনের দিনে চলমান আসবে, সেরকম একটি পরিকল্পনা বর্তমান সরকার রয়েছে। তার মধ্যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে, ব্যারেজ, চীনা অর্থনৈতিক জোন, সেই জোন সহ সব জায়গায় যেন চীনা ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন, চীনের সহযোগিতা থাকতে পারে, সেসব বিষয় নিয়ে মূলত সেই বৈঠকে আলোচনা জায়গা পাবে। এবং আপনি জানেন চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক, সেই সম্পর্ককে আরও দীর্ঘস্থায়ী করা যায়, আরও মজবুত করা যায়। বাংলাদেশের চীনের সঙ্গে, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কে উচ্চতে নিয়ে যাওয়ার জন্য দুই নেতা নিঃসন্দেহে কথা বলবেন। এবং সেই বৈঠকের পরপরই তিনি কমিউনিস্ট পার্টির যে মিউজিয়াম, সেই মিউজিয়াম পরিদর্শন করবেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশ সময় বিকেল 3টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন। সব মিলিয়ে যে 5 দিনের তার চীন সফর, সেই সফরের পুরো অংশ জুড়ে ছিল মূলত বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য চীনের সহযোগিতা, যে জায়গায় ছিল ঋণ নির্ভরতা কিংবা আর্থিক সহযোগিতা, সেই জায়গায় বেরিয়ে বর্তমান সরকার চেষ্টা করছেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য, বাংলাদেশে চীনা ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে বাংলাদেশে শিল্প কলকারখানা তৈরি হয়, সৃষ্টি হয়, সেই সঙ্গে বাংলাদেশের অর্থনীতি অগ্রসর হয়। সবকে খানিক সে শুরু হবে নিঃসন্দেহে, খবর আপনাদের জানাবো। আরিফিন, অনেক ধন্যবাদ আপনাকে। চীনের সাথে 13টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এগুলো স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। সমঝোতার মধ্যে রয়েছে বিনিয়োগ, কারখানা স্থাপন, কাঁঠাল রপ্তানি, দুদেশের সরকারি মিডিয়ার তথ্য আদান প্রদান অন্যতম। প্রধানমন্ত্রীর তারেক রহমানের 2 উপদেষ্টা জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া 2 প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। চীন থেকে আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চীনের গ্রেট হল অব দ্য পিপল ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণত এই হলে চীনের কাছে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রের প্রধানদেরই আমন্ত্রণ জানানো হয়। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তারেক রহমান। এরপর বাংলাদেশ সময় দুপুর 3টায় চীনের একটি চৌকস দল গার্ড অব অনার জানিয়ে হলের অভিবাদন মঞ্চে বাংলাদেশের সরকার প্রধানকে অভ্যর্থনা জানায়। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে একে একে স্বাক্ষরিত হয় 13টি সমঝোতা স্মারক। দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা হুমায়ুন কবির ও ডক্টর মাহাদি আমিন। 13 or so MOUs, memorandums of understanding signed, which I will leave to the spokesperson to highlight. It shows the strong will and this positive impact of this visit. ট্রেড এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে এমপ্লয়মেন্ট কিভাবে জেনারেট করা যায়, ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আছে, মিডিয়া নিয়ে আছে, কমার্স নিয়ে আছে, এডুকেশন নিয়ে আছে। তবে ওভারঅল আমাদের এই সফরের মূল উদ্দেশ্য যেটা এমইউতে একটা থাকবেই, এমইউর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরো জোরদার করা যায়। আগামীকাল সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, তাদের সহযোগিতার জন্য প্রথমবারের মতো অফিস খোলা হবে দেশটিতে। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তার অঙ্গীকার করেন সরকার প্রধান। এদিন চীনের বেশ কিছু বহুজাতিক কোম্পানির প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। তারেক রহমান বৈঠক করেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও মন্ত্রীদের সাথেও। এছাড়া চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা, পদ্মা সহ বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বাড়াতে একমত হয় দুদেশ। চীন থেকে আরিফিন শাকিলের আরও একটি প্রতিবেদন। চীন সফরের 4র্থ দিনে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইকিংসের সাথে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আর্থিক খাতে বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কার করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের মূলধন ও মুনাফার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection
and a more modern framework for investment. All these initiatives have one purpose: to ensure the investor and businesses can land in Bangladesh with greater ease, confidence and clarity. বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। জানান, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিং এর সাথে গভীরভাবে কাজ করতে চায় ঢাকা। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple: Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. এর আগে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। তিস্তা, পদ্মা সহ বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয় ঐক্যমত পোষণ করে দুদেশ। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনা পানি সম্পদ মন্ত্রী এই খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। এছাড়াও বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক সই হয়। দুপক্ষেই রাজনৈতিক যোগাযোগ, গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশাবাদ জানান। পাশাপাশি বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতা আসার পর বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থনীতি পুনরুদ্ধার করা আর বিনিয়োগকারীদের আস্থা ফেরানো। প্রথমবার চীন সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেছেন, যার লক্ষ্য 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নতি করা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এমন উদ্যোগ কতটুকু বাস্তবতার মুখ দেখে তাই এখন দেখার বিষয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন। এই সরকারের প্রধান দুর্বলতা রাজনৈতিক ক্ষেত্রে। গণভোট ইস্যুতে বিরোধী দলকে আস্থায় আনতে না পারার ফলে একতরফা বক্তব্য পাচ্ছে জনগণ, এমনটা মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে রাজনীতির চাইতে অর্থনীতিকে গুরুত্ব দিতে যাচ্ছে বিএনপি সরকার, কিন্তু অর্থনীতি ও রাজনীতিকে সমান গুরুত্ব দিয়ে ভারসাম্য তৈরি করতে না পারলে বিরোধীরা রাজপথের কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। শপথ করিতেছি যে আমি গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 আসন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই মধ্যে নতুন সরকারের 4 মাস অতিবাহিত হয়েছে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন চলছে। সংসদীয় গণতন্ত্রের যাত্রায় কেবল এই সময়ের প্রাপ্তি, এমন অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। গণতান্ত্রিক উত্তরণের পথে তাদেরকে হাঁটতেই হতো এবং তারা হাঁটছে। নতুন যুগের পার্লামেন্টের সেরকম মনে হয় নাই। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে এই পার্লামেন্ট একদিনের জন্য এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, এই চুক্তিটা তারা আলোচনাই করলেন না। সরকার চেষ্টা করছে একটা কাজের একটা সংস্কৃতি তারা গড়ে তোলার জন্য। সরকার প্রধানের চলাফেরা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি একটু লো প্রোফাইলে চলবার চেষ্টা করছেন, ব্যয় সংকোচের যে একটা তৎপরতা, এগুলো বলতে পারেন আগের তুলনায় মানুষ অনেক বেশি ইতিবাচকভাবেই এটাকে দেখছে। এই দুইজনই মনে করছেন রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে নতুন সরকার, যার মূলে জুলাই সনদ ও গণভোটের রায়, যেখানে বিরোধী দলকে সংসদে কিংবা সংসদের বাইরে একতরফা কথা বলবার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীনরাই। সরকার সামাজিক বা অর্থনৈতিক সূচকগুলোতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে সরকার যেটুকু স্কোর করতে পারছে, রাজনৈতিক ক্ষেত্রে আমি দেখছি সরকার অনেকখানি পিছিয়ে পড়ছে। বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসছে কিনা, এই প্রশ্নগুলো বিরোধী দল কিন্তু বলবার সুযোগ পাচ্ছে এখন। আর এই পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য
এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে, বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা, সেটা হয়নি। এটাই বিএনপির সবচেয়ে বড় ব্ল্যাক স্পট বলে আমি মনে করি। সামনের দিনে সরকারকে রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটও মোকাবেলা করতে হবে কঠিনভাবে, মত বিশ্লেষকদের। ডে টু ডে লাইফের যে পারফরমেন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে মূল্যস্ফীতি, যেটা খাদ্য মূল্যস্ফীতি, এটা খুবই অ্যালার্মিং। ঘাটতি বাজেট পূরণের হয় কি শেষ পর্যন্ত চাপটা পড়ে সাধারণ মানুষের উপরে। আর সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে আমার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। বিএনপিকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণকে আস্থায় রাখতে হবে বলে মনে করেন রাজনীতি সংশ্লিষ্ট এই দুজন। আস্থার সংকট তো থাকতেই পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 235 জন। আহতের সংখ্যা প্রায় 4,500। এখনও 1.5 শতাধিক নিখোঁজের তালিকা করা হলেও সেই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। শুধুমাত্র লা গুয়াইরা শহরে কমপক্ষে 250 বাসভবন বিলীন হবার খবর মিলেছে। ধ্বংসযজ্ঞের পরিধি ব্যাপক হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। সাহায্যের হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশ। সবচেয়ে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে যোগ দিয়েছে ভেনেজুয়েলিয়ান সেনাবাহিনীও। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় 6টার দিকে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে পরপর ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2, পরেরটি ছিল 7.5 মাত্রার। ভূমিকম্প পরবর্তী সময়ে এখন পর্যন্ত অন্তত 30টি আফটারশক অনুভূত হয়েছে, যা আগামী সপ্তাহ অবধি চলতে পারে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। দুই দফা শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। 250 ছাড়িয়েছে প্রাণহানি, আহত প্রায় 1000। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রশ্ন উঠেছে, বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা কি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে ধীর করে দেবে, নাকি দুর্যোগকে কেন্দ্র করে আরও বাড়বে ওয়াশিংটনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব? ভয়, আতঙ্ক আর আর্তনাদে ভারী রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার একাধিক শহর। পরপর 2 শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন বহু মানুষ। জরুরি অবস্থা পুরো দেশ জুড়ে। এ পরিস্থিতিতে দ্রুত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুসন্ধান এবং উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু সাহায্যের এই উদ্যোগের মধ্যে সামনে এসেছে পুরনো এক প্রশ্ন। মার্কিন নিষেধাজ্ঞা কি ভেনেজুয়েলার ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে? দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে রয়েছে দেশটি। বিশেষ করে তেল ও আর্থিক খাতে নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ বলছে দেশটির প্রায় 80% মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বিশেষজ্ঞরা বলছেন আর্থিক নিষেধাজ্ঞার সবচেয়ে বড় প্রভাব পড়ে অর্থ লেনদেনে। এনজিও বা আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য স্থানীয় কর্মীদের বেতন দেয়া, সরঞ্জাম কেনা কিংবা সরবরাহকারীদের অর্থ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। এর সাথে যুক্ত হয় অতিরিক্ত প্রশাসনিক জটিলতা। ফলে ত্রাণ সামগ্রী আমদানি, বিদেশি কর্মী প্রবেশ কিংবা জরুরি সরবরাহ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। আর্থিক নিষেধাজ্ঞা মানবিক সহায়তার প্রবাহকে ধীর করে দিতে পারে। সবচেয়ে বড় উদ্বেগ হলো প্রয়োজনীয় সহায়তা সময়মতো ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের আগে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বাজার ছিল দুর্বল। খাদ্য, ওষুধ ও জরুরি পণ্যের ঘাটতি ছিল দীর্ঘদিনের। ফলে দুর্যোগের পর প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা পূরণে বিদেশি সহায়তার উপর নির্ভরতা আরও বেড়েছে। তবে উদ্বেগ শুধু মানবিক সহায়তা নিয়ে নয়। দুর্যোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাব বৃদ্ধির শঙ্কাও দেখছেন বিশ্লেষকরা। চলতি বছরের শুরুতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ওয়াশিংটন সমর্থিত অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বে আসেন দেলসি রদ্রিগেজ। এরপর থেকে ভেনেজুয়েলার অর্থনীতি বিদেশি বিনিয়োগের জন্য আরও উন্মুক্ত করা হয়েছে। বিশেষ করে তেল খাতে মার্কিন আগ্রহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ডেঙ্গু আবার ভয়াবহ রূপ নিচ্ছে চট্টগ্রামে। স্বাস্থ্য বিভাগে জরিপে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। বন্দরনগরীর 1/4 ঘর বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা।
হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে 8টি ওয়ার্ড। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে স্থাপিত হচ্ছে আলাদা ডেঙ্গু কর্নার। প্রতি বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, ব্যতিক্রম হয়নি এবারও। গত 5 মাসের তুলনায় চলতি জুন মাসে আক্রান্তের সংখ্যা 3 গুণ বেশি। সম্প্রতি চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের করা জরিপে দেখা যায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় রোগের বাহক এডিস মশার উপস্থিতি স্বাভাবিক ঝুঁকিসীমার চেয়ে বেশি। জরিপে 370টি বাড়ির মধ্যে 1/4 বাড়িতে মিলেছে এডিসের লার্ভা। বন্দরনগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 8টিকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সবার শীর্ষে উত্তর কাট্টলী ও পাঁচলাইশ। পতেঙ্গা, বাইজিদ, বাকলিয়া এবং পাহাড়তলি কিছু জায়গা আমাদের ঝুঁকিপূর্ণ আছে, ওখানে অনেক বেশি লার্ভা পেয়েছে, বেশি ঝুঁকি পাওয়া যায়। আমরা তাদের ওখানে বেশি বেশি করে ওষুধ ছিটানোর জন্য, ফগিং করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। সরকারি বেসরকারি হাসপাতালেও কিছুদিন ধরে বাড়ছে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা। এই মাসের প্রথম 25 দিনে আক্রান্ত 85 জন। চাপ সামলাতে চলছে ডেঙ্গু কর্নার স্থাপনের প্রস্তুতি। মেডিসিন যে আমাদের 3টা ওয়ার্ড আছে, 13, 14 এবং 16 নম্বর ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডেঙ্গু কর্নার করেছি। আপনারা গেলে দেখবেন মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। ডেঙ্গুর যে ম্যানেজমেন্ট, যে ট্রিটমেন্ট প্রোটোকল, এটা যেন 100% মেনটেন করা হয়, এটার উপর আমরা জোর দিচ্ছি। নালা, ডোবা, জলাশয়ে বা ঘরের ভেতরে বাইরে পানি জমে থাকে এমন সব স্থানে মিলছে এডিস লার্ভার উপস্থিতি। মশা নিধনে কার্যকর কীটনাশক ছিটানোর দাবি সাধারণ মানুষের। না, ওখানে কোনো মশার ওষুধ এখনো মারে নাই। তো এখন বর্ষাকাল, তো বর্ষাকালে তো মশার উৎপাত হয়। দেখেছি তো অনেক আগে, এখন তো আর করে না। আর আমাদের চাই মশা মুক্ত থাকতে অবশ্যই। আর মশার কারণে এখন নানা ধরনের রোগ হচ্ছে। সিটি কর্পোরেশনের থেকে মশার ওষুধ মারলে সবার জন্য হয়তো উপকার হবে। প্রকোপ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিটি মেয়র। আমরা বাকুলিয়া, কোতোয়ালি, বাইজিদ, পতেঙ্গা, এই জোনগুলোকে আমরা চিহ্নিত করেছি। এভরিডে আমি নিজে ডেঙ্গু কতজন আক্রান্ত হয়েছে সেটা লিস্ট করছি, কোন কোন জায়গায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে সেটা লিস্ট করছি, তাদের অবস্থাগুলো আমরা যাচাই বাছাই করছি বিভিন্ন হসপিটাল। কাজে এই মনিটরিংয়ের মধ্যে আমরা কাজ করছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লায় মাদক বিরোধী মানববন্ধনে অংশগ্রহণকারীদের বাড়ি ঘরে হামলা ও স্কুল শিক্ষার্থী ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় 6 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন ইথারের বাবা। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে কাটাবিল এলাকায় মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। কর্মসূচি শেষ হলে হঠাৎই অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পর 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত 5 জন। ইথারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। বুধবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুটি গ্রুপ। ধারণা সেই ঘটনার জেরেই হামলা করে এক পক্ষ। দর্শক, এই বিষয়ে আরও জেনে নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কতজনকে, আর আহত যে তার কি অবস্থা? শাওন, এই ঘটনায় যদি বলি, গত রাতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আমি এখন যেই জায়গাটিতে রয়েছি, আসলে এই জায়গাটি কিন্তু আসলে কাটাবিলের সেই রাস্তার মাথায়, এখান থেকেই কিন্তু আসলে ঘটনার উৎপত্তি। গেল মঙ্গলবারে কিন্তু এই জায়গাতেই কয়েক দফায় কিন্তু সংঘর্ষ হয় এবং কয়েকটি এলাকার মানুষের মিলিত সংঘর্ষ হয়। সেই মিলিত সংঘর্ষের জেরেই কিন্তু গতকাল যে মাদক বিরোধী যে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং কাটাবিলের যে স্থানীয় সাধারণ মানুষ তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে অংশগ্রহণের পর যারা এই মানববন্ধনে অংশগ্রহণকারী ছিলেন তাদের বাড়িঘরেই কিন্তু আসলে মাদক ব্যবসায়ীরা হামলা চালায় এবং এক পর্যায়ে যে ইথান যে গুলিবিদ্ধ হয় সেই কিন্তু ইথান ছিল ওই সময় স্কুলে তার টিফিনের সময় বাড়িতে ফেরার পথেই কিন্তু সে গুলিবিদ্ধ হয়। এই গুলিবিদ্ধর ঘটনার পরও কিন্তু আবার এখানে আরও বিকেলবেলা উভয় পক্ষে আবার সংঘর্ষ বেঁধে যায় এবং এলাকার কিন্তু আশেপাশের যে বাড়িঘর ভাঙচুর, হামলা চালা এবং কুপিয়ে কিন্তু এখানে কিন্তু বেশ সংঘর্ষ ঘটে। তো এখন পর্যন্ত কিন্তু এলাকা থমথমে অবস্থা রয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। খোকন, অনেক ধন্যবাদ আপনাকে।
রংপুর বিভাগে মাদকের ছড়াছড়ি। গেল 6 মাসে এই বিভাগে আইন শৃঙ্খলা বাহিনীর 7,000 অভিযানে অন্তত 5,000 আসামি গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। তবে সেবন ও হাতবদল কমছে না। এক্ষেত্রে সামাজিক আন্দোলন, ধর্মীয় অনুশাসন মানা, কর্মসংস্থান তৈরি সহ বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন দৃশ্যের দেখা নিয়মিত মেলে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম আর লালমনিরহাট সহ রংপুর বিভাগের সব জেলাতেই। যেন মাদক পরিবহন এবং সেবন অনেকটাই ওপেন সিক্রেট। বিভাগের 851 কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারত থেকে আসছে এই মাদক। সীমান্তগুলা অনেক পিকুলিয়ার টাইপের। অনেক জায়গায় দেখা যাচ্ছে চরাঞ্চল, দুর্গম এলাকা, এই সমস্ত জায়গায় আসলে বিজিবির টহল দল আসলে পৌঁছতে পারে না। আবার নদী বেষ্টিত হওয়ার কারণে অনেক সময় এই নদী পথেও কি বলে মাদকের চোরাচালান চলে আসে। সব জায়গায় কিন্তু আবার ভারত তাদের সীমান্ত বেড়াও তৈরি করতে পারে না। গত 6 মাসে রংপুর অঞ্চলে প্রায় 7,000 অভিযানে গ্রেপ্তার হয়েছে অন্তত 5,000 মাদক কারবারি। উদ্ধার হয় হিরোইন সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক দ্রব্য। মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের বিস্তীর্ণ একটা সীমানা রয়েছে। এই সীমানাগুলি এই প্রোডাক্টগুলো কিন্তু ঢোকে। তা যদি আমরা আন্তরাষ্ট্রিক যে সম্পর্কটা, এই সম্পর্কটা যদি কূটনৈতিকভাবে এটা যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে আসলে এই মাদকের ফ্লোটা করা কঠিন। কিন্তু সমস্যার শেকড় সীমান্তে, তাই সেখানেই নজর বিজিবির। একটি অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক আমাদের দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য বিজিবির পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য দপ্তর সমূহ অত্যন্ত দায়িত্বপূর্ণ পালন করছে। সংশ্লিষ্টরা বলছেন, মাদকের বিস্তারে ভূমিকা আছে প্রভাবশালী চক্রের। এজন্য আইন সংশোধনের পরামর্শ তাদের। চাইছেন আলাদা ট্রাইব্যুনাল। তো বর্তমান যে বিদ্যমান আইন আছে, যার কাছে মাদকদ্রব্য পাওয়া যাবে উনি শাস্তি পাইতে হকদার। কিন্তু এখানে যারা মানে যারা অর্থ সাপ্লাই দেয় বা অন্যভাবে সহযোগিতা করে, তারা ঠিকমতো শাস্তির আওতায় পড়ে না। এই জন্য আমার মনে হয় এই মাদক নিয়ন্ত্রণ যে আইনটা, এটাও কিছু সংশোধন করা দরকার। পৃথক আদালতে যদি ওদের ট্রায়ালটা তাড়াতাড়ি হয়। এরপরে কিছু আছে মোবাইল কোর্টের মাধ্যমে কিছু আমরা করা হচ্ছে। মোবাইল কোর্টে পানিশমেন্ট দেওয়ার পরে তারা আবার আপিল করে জামিন পেয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো যদি আমাদের অ্যাড্রেস করা যায়, তাহলে আমি মনে করি এটা কমে যাবে আস্তে আস্তে। মাদক সেবীদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে রংপুরে 200 শয্যার একটি হাসপাতাল নির্মাণ প্রকল্প গেল বছর 24শে জুন একনেকে পাশ হয়েছে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2026 উপলক্ষে রান এগেইনস্ট ড্রাগস আয়োজন করেছে ছাত্র শিবির। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে দৌড়। এই বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী তাজনুর ইসলাম এখন যুক্ত হচ্ছেন। তাজনুর, দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য কি, বিস্তারিত জানাবেন, কি অবস্থা? না, একটু আগেই উদ্বোধনী পর্বে কেন্দ্রীয় নেতারা কথা বলছিলেন যে কেন তারা এরকম একটি উদ্যোগ নিলেন। যেটি তারা বলছিলেন যে এই সময় আসলে দৌড় বেশ জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে, বিভিন্ন সময় নানা রকম ইভেন্ট তারা দেখেন। সেই জায়গা থেকে মাদকের বিরুদ্ধে একরকম সামাজিক আন্দোলন গড়ে তোলার একটা অংশ হিসেবে মূলত আজকের এই দৌড় প্রতিযোগিতা। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা, কয়েকশো নেতাকর্মী মূলত আজকের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এবং একেবারে সামনের সারিতে আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম রয়েছেন, তার পাশে ডাকসুর জিএস যিনি তিনি রয়েছেন, সব মিলিয়ে ফরহাদ তিনি রয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সবাই মূলত আজকের এই আয়োজনে অংশ নিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি জামাত ইসলামের যুব ইউনিটের কয়েকজন নেতা তারাও অংশ নিয়েছেন। একটি বিষয় তারা বক্তব্যের মধ্যে বারবার করে তুলে আনছিলেন যে বহু বছর ধরে আসলে যেভাবে করে বাংলাদেশের সমস্ত প্রান্তে মাদক ছড়িয়েছে এবং তার বিরুদ্ধে কোনোভাবেই কোনো সরকারি কোনো রকম শক্তিশালী কোনো অবস্থান এখন পর্যন্ত দেখাতে পারেনি। বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ে তারা সমালোচনা করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই যে যুব সমাজ যারা মাদক মুক্ত, অর্থাৎ যাদের সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা নেই, তাদেরকে দিয়ে মূলত এই সামাজিক আন্দোলনটা গড়ে তুলতে হবে। বিশেষ করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মাদকের যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সবাইকে জানাতে হবে। এবং তারই অংশ হিসেবে মূলত আজকের এই দৌড় প্রতিযোগিতা। এবং শিক্ষার্থী যারা তারা খুব সানুগ্রহে এই আয়োজনে অংশ নিচ্ছেন এবং আজকের যেই মূল স্লোগান বা যেই মূল লক্ষ্য, সেই ব্যাপারটির সঙ্গে তারা সংহতি জানাচ্ছেন।
তাজনুরকে অনেক ধন্যবাদ। মহরম মাসের 10 তারিখ আজ পবিত্র আশুরার দিন। সারা বিশ্বের মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহের। সবশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে হিজরি 61 সনের 10 মহরম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত হুসাইন ও তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। ইসলাম ধর্মের মহান আদর্শ সমুন্নত রাখতে কারবালায় হজরত ইমাম হোসেনের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ এই ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জাগায়। কারবালার শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে 10 মহরম নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। দিনটিতে বিশ্বের মুসলমানরা নামাজ, রোজা সহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। এছাড়া কারবালার ঘটনায় এদিন শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল করে থাকেন। শেরপুরের শ্রীবর্দী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে 9 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটকদের মধ্যে 4 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহল দল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত 10টার দিকে তাদের শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ও বিজিবি জানায়, স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে 40,000 টাকার বিনিময়ে ভারতে পাঠানোর মৌখিক চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুর শ্রীবর্দীতে আসেন। পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলারের প্রায় 150 গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার বনে অবস্থান নেন। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় বসত ঘরে। বৃহস্পতিবার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় টানা 4 ঘণ্টা ধরে দফায় দফায় চলে এই সংঘর্ষ। পুলিশ জানায়, গ্রামের বাবুল শেখ গ্রুপের সঙ্গে একই এলাকার বাচ্চু মোড়লের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শেখ ও মোড়ল বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আতঙ্ক সৃষ্টি করতে ঘটানো হয় অর্ধশত ককটেল বিস্ফোরণ। সংঘর্ষে 4টি বসত ঘরে ভাঙচুর, লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা। আহত হন অন্তত 4 জন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নরসিংদীতে জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করা হয়। ফলে ঝুড়ি পেয়ে খুশি হয় শিক্ষার্থীরা। প্রধান অতিথি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে মূল ধারায় সম্পৃক্ত করার দায়িত্ব সবার। তাদের প্রতি সহমর্মিতার পাশাপাশি সম অধিকার ও উপযুক্ত সুযোগ নিশ্চিত করতে হবে। 100 পেরিয়ে গেছে বহু আগেই, তবুও সুস্থ, সচল আর প্রাণবন্ত। দিব্যি হেসে খেলে বেড়াচ্ছেন ব্রাজিলের শতবর্ষী 3 বোন। তাদের সম্মিলিত বয়স 316। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত 3 ভাই বোনের স্বীকৃতিও পেয়েছেন তারা। দীর্ঘজীবনের রহস্য খুঁজতে এবার তাদের নিয়েই গবেষণায় নেমেছেন বিজ্ঞানীরা। স্বাস্থ্যকর জীবনযাপন নাকি বিশেষ জিন, সেই প্রশ্নই খুঁজছেন গবেষকরা। দীর্ঘ জীবন আর সুস্বাস্থ্যের রহস্য কি, সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন বিজ্ঞানীদের নজর ব্রাজিলের শতবর্ষী এই 3 বোনের দিকে। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত 3 ভাই বোনের স্বীকৃতি পাওয়া এই 3 বোনের সম্মিলিত বয়স 316 বছর। বড় বোন লেভিটা ডি ডিউস নুনেসের বয়স 109, জোড়াইদে ডি ডিউস মোতার 104 আর জুলিয়ানা ডি ডিউস নুনেসের 103 বছর। দীর্ঘায়ুর জিনগত রহস্য উন্মোচনে তাদের নিয়ে গবেষণা শুরু করেছে ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ডিএনএ লঞ্জেভো নামের এই প্রকল্পে খোঁজা হচ্ছে এমন সব জিন যা মানুষকে 100 বছর পেরিয়েও সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা সুরক্ষামূলক জিন খুঁজে বের করার চেষ্টা করছি। যেসব পরিবারে একাধিক শতায়ু মানুষ আছেন, তাদের তথ্য আমাদের গবেষণাকে আরও নির্ভুল করবে। গবেষকদের ধারণা, বার্ধক্যে সুস্থ থাকার ক্ষেত্রে জীবনযাত্রার চেয়ে বংশগত বা জিনগত প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই শতায়ুর সঙ্গে বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষের তুলনামূলক বিশ্লেষণও করা হচ্ছে।
তবে নিজেদের দীর্ঘ জীবনের পেছনে কোনো রহস্যময় কারণ দেখেন না এই তিন বোন। তাদের মতে টাটকা খাবার, সক্রিয় জীবনযাপন আর শৈশবের স্বাস্থ্যকর পরিবেশই তাদের সুস্থতার মূল চাবিকাঠি। আমরা ছোটবেলায় নদীতে সাঁতার কাটতাম, মাছ ধরতাম, সব খাবারই ছিল টাটকা, তখন তো ফ্রিজও ছিল না। জীবনের 1 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে এসে তাদের আফসোসও খুব কম। দীর্ঘ এই পথ চলায় পরিবার, কাজ আর সাধারণ জীবনই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। গবেষকদের আশা 500 জন শতায়ুর জিনগত তথ্য সংগ্রহ করা গেলে দীর্ঘায়ুর পেছনের বৈজ্ঞানিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে, আর তাতেই হয়তো মিলবে মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের নতুন সূত্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।